দর্শক, এই মুহূর্তে যারা যারা আমাদের দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অঙ্কোলজির সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক এটিএন নিউজের বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডক্টর ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আমরা পুরুষদের যে কয়টি অ্যালার্মিং ক্যান্সার আমরা কনসিডার করতে পারি তার মধ্যে কিন্তু প্রোস্টেট ক্যান্সার অন্যতম। এবং এখন যেহেতু সেপ্টেম্বর মাস চলছে, সেপ্টেম্বর মাস প্রোস্টেট ক্যান্সার সচেতনতা দিবস মাস হিসেবেই আসলে প্রতিপালিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু কিন্তু আমরা চূড়ান্ত করেছি প্রোস্টেট ক্যান্সার ও তার চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে। আমাদের সাথে প্রথমেই আছেন ডাক্তার মোহাম্মদ ইকরাম বিন ফারুক, ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল অঙ্কোলজি, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আমাদের সাথে আরও আছেন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার ইসলাম, সিনিয়র গ্রুপ ম্যানেজার, অঙ্কোলজি, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। যেরকমটা প্রথমেই বলছিলাম যে খুবই অ্যালার্মিং একটি ক্যান্সার হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। শুরুতেই জানতে চাইবো আপনার কাছে যে প্রোস্টেট ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝবো? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রোস্টেট ক্যান্সার, যেটা শুরুতে আপনি সঠিকভাবেই বলেছেন, প্রোস্টেট ক্যান্সার হচ্ছে মেইনলি পুরুষদের ক্যান্সার। সেপ্টেম্বর মাস এখন প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে এখন এটা পালিত হয়। প্রোস্টেট ক্যান্সার, প্রোস্টেট জিনিসটা কি, প্রোস্টেট ক্যান্সার বুঝতে হলে আগে প্রোস্টেট জিনিসটা কি আগে সবার জানতে হবে। প্রোস্টেট হচ্ছে পুরুষদের একটি গ্রন্থি হিসেবে আমরা বিবেচিত করি, যেটা পুরুষের মূত্রনালীর ঠিক পাশে থাকে, একদম ভিতরের দিকে। ওখানে যত বয়স যায় এই প্রোস্টেটটা তত সাইজে বড় হতে থাকে, সাইজে যত বড় হতে থাকবে তখন দেখা যায় এটা কোষ বিভাজন হতে থাকে। ক্যান্সার জিনিসটাই হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। কাজে যখনই এই প্রোস্টেট ক্যান্সারটা বয়সের সাথে সাথে যখন বেশি বিভাজিত হতে থাকে, চান্স থাকে যে এই কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিতভাবে যদি বিভাজিত হয় তখন সেটাকে প্রোস্টেট ক্যান্সারের দিকে সেটা রূপান্তরিত হয়। যত বয়স বাড়বে প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা তত বাড়বে। তবে প্রোস্টেট ক্যান্সারকে বলা হয় এটা একটা স্লো গ্রোয়িং টিউমার, স্লো গ্রোয়িং ক্যান্সার। মানে হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের ন্যাচারাল হিস্ট্রি যেটা ক্যান্সার শুরু থেকে শুরু করে, ক্যান্সার শরীরে কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিত হওয়া থেকে শুরু করে এটা উপসর্গ আসা এবং পরবর্তী ধাপ পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায়। ফলশ্রুতিতে দেখা যায় যে প্রোস্টেট ক্যান্সার একটা অটোপসি সিরিজে বলে যে 80 বছর বয়সের বেশি মানুষদের ক্ষেত্রে অলমোস্ট 80% মানুষই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হতে পারে, কিন্তু সবারটা ক্লিনিক্যালি উপসর্গ নাও আসতে পারে। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করি, আসলে বাংলাদেশে আসলে কি পরিমাণ রোগী আপনারা পেয়ে থাকেন? আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করতে গেলে আসলে আমাকে আন্তর্জাতিকভাবে যদি আমরা আগে বলে নেই যে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার, IARCর একটা গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি 2022-এর রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে প্রতি বছর 1.4 মিলিয়ন নতুন প্রোস্টেট ক্যান্সার হয়, এর মাঝখানে 0.4 মিলিয়ন ডেথ হয়, মর্টালিটি রেট। কিন্তু বাংলাদেশে এরকম কোনো ডাটা যেহেতু আমাদের নেই, কিন্তু আমাদের নিয়মিত প্র্যাকটিসে দেখা যায় যে বাংলাদেশেও প্রোস্টেট ক্যান্সারের সংখ্যা নেহায়েত কম না। আমাদের যত এভারেজ গড় আয়ু বাড়ছে তত আমাদের পুরুষদেরও গড় আয়ু বাড়ছে, মহিলাদেরও গড় আয়ু বাড়ছে। যত গড় আয়ু বাড়ছে তত আস্তে আস্তে আমাদের প্রোস্টেট ক্যান্সারের যেহেতু সম্ভাবনা বেড়ে যায়, কাজে এখন আমরা যত দিন যাচ্ছে আমরা প্রোস্টেট ক্যান্সারের সংখ্যা তত বেশি পাচ্ছি। ইনফ্যাক্ট 2040 সালের মধ্যে গিয়ে এই সংখ্যাটা অলমোস্ট ডাবল হয়ে যায়। এই যেই প্রজেকশনটা আছে 2040 সালে এটা অলমোস্ট ডাবল হয়ে যায়। কাজে বাংলাদেশের ক্ষেত্রে যেটা যে আমরা ধীরে ধীরে রোগী বাড়ছে, তবে এখানে একটা সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে যেহেতু সচেতনতার অভাব আছে, অনেকেই হয়তোবা সেই উপসর্গে ভুগছেন কিন্তু তারা আসলে বলতে পারছেন না বা বুঝতে পারছেন না যে তার কি সমস্যাটা হয়েছে। আমরা সেই উপসর্গগুলো নিয়ে জানবো, আমরা আসছি আপনার কাছে। কিন্তু তার আগে আমরা ডক্টর শাহরিয়ার আপনার কাছে আসতে চাচ্ছি, আপনার কাছে জানতে চাচ্ছি এই যে উনি বললেন যে আসলে একটা ম্যাসিভ একটা পপুলেশন কিন্তু প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে মানুষ যারা আছেন তারা কিন্তু ডক্টরদের প্রতি একটা আস্থাহীনতায় ভুগছেন। সেটির পেছনে আসলে কারণ কি? আস্থাহীনতা আমি ঠিক বলবো না, আসলে মানুষ একটু কনফিউজড হয়ে যায় যখন কারো পরিবারে একটা ক্যান্সার হয়। ইকরাম ভাইও ভালো বলতে পারবেন, তখন আসলে অনেকেই তাকে অনেক ধরনের পরামর্শ দেয়, বিদেশে চলে যান, অমুককে দেখান, হোমিওপ্যাথি চিকিৎসা করেন, বিভিন্ন ধরনের। তো সে আসলে তখন একটা কনফিউশনে পড়ে যায় কি করবে। কিন্তু আমি যেটা বলবো যে এগুলো না করে, এটার জন্যই কিন্তু আমরা এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছি মানুষকে জানানোর জন্য
যে প্রথমেই একজন অনকোলজিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ যদি নেয়, তাহলে কিন্তু এই ধরনের কনফিউশনটা তৈরি হয় না। আপনি প্রোগ্রামের নামটাই বলেছেন যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। তো আসলেই বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে আছে, কারণ বাংলাদেশে কিন্তু বিশ্বমানের চিকিৎসক আছে, ঔষধও আছে, এটা হয়তো আমি পরবর্তীতে বলবো। তো আমার মনে হয় কনফিউজ না হয়ে প্রথমে ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে একজন রেজিস্টার্ড অনকোলজিস্টের শরণাপন্ন হলে এই ক্যান্সারগুলো অনেকাংশেই আমার মনে হয় নিরাময় সম্ভব। আচ্ছা, অঙ্কোলজিস্টের কথা যেহেতু আপনি বললেন, সেই প্রসঙ্গ ধরে একটু সংযোজন করতে চাই। আপনি কি মনে করছেন যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে অঙ্কোলজিস্ট আছেন কিনা? বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ অনকোলজিস্ট এই মুহূর্তে আছেন, তারপরও বেশ কিছু তৈরি হচ্ছেন, এখন নতুন বিভিন্ন কোর্স তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পোস্ট গ্র্যাজুয়েশন যে কোর্সগুলো, যেগুলো বাংলাদেশে অনেক অপ্রতুল ছিল, এখন তৈরি হচ্ছে। তো ক্যান্সারও যেভাবে বাড়ছে, আমি বলবো যে দক্ষ চিকিৎসকও তৈরি হচ্ছেন। তবে বেশ দক্ষ চিকিৎসক কিন্তু এখনো বাংলাদেশে অনেক আছেন, যাদের হয়তো রোগীরা বিভিন্ন সময় বিভ্রান্ত হয়ে মনে করেন আমি দেশের বাইরেই চলে যাব। বাট পুরো বিশ্বেই, ইকরাম ভাইও বলবেন, পুরো বিশ্বেই ক্যান্সারের চিকিৎসা কিন্তু একই রকম ওষুধই কিন্তু তাকে দিবে, একই রকম রেডিওথেরাপি তাকে দিবে, কিন্তু অযথা কিছু টাকা, কিছু পরিশ্রম, কিছু সময় নষ্ট হয়। তো ওগুলো না করে আমি বলবো যে বাংলাদেশের চিকিৎসকদের উপর আস্থা রেখে চিকিৎসাটা করলেই ভালো। জি, আবারও ফিরে আসছে আপনার কাছে ডক্টর ইকরাম, আবারও আপনার কাছে চলে আসছি। আমরা লক্ষণ উপসর্গ নিয়ে আলোচনা করব বলছিলাম। আসলে রোগীরা আসলে কনফিউজড হয়ে যায় যে আসলে কি কি সিমটমস দেখা দিলে আসলে সে ডক্টরের শরণাপন্ন হতে পারে। আমাদের রোগীদের সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা ফিল করি যে তারা আসলে তাদের স্বাস্থ্য সম্পর্কে কিছুটা উদাসীন। আগেই বলেছি যে পুরুষদের যেহেতু এটা মূত্রনালীর ঠিক মুখের মধ্যে এই মাংসটা থাকে, এই গ্রন্থিটা থাকে, এই গ্রন্থিটা যখন বড় হয় আমাদের প্রথম উপসর্গটাই আসবে হচ্ছে আমাদের ইউরিন করতে সমস্যা হবে। ইউরিনে যখন একটা পুরুষ যখন ইউরিনে যাবে, সে ফিল করবে যে তার প্রস্রাবটা শুরু করতে দেরি হচ্ছে বা প্রস্রাবটা করতে কষ্ট হচ্ছে, তাকে একটু চাপ দিতে হচ্ছে। যদি চাপ দেওয়ার পর প্রস্রাবটা শুরুও হয়, তখন দেখা যায় যে প্রস্রাবটা থেমে থেমে আসছে, কিছু সময় হচ্ছে আবার হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। আবার হতে পারে যে তার ন্যারো স্ট্রিম, আমরা বলি যে আগে যতটুকুভাবে পড়তো এখন সেটাকে চিকন হিসেবে পড়ে। তো এগুলোকে আমরা বলি যে ভয়েডিং বা অবস্ট্রাকটিভ সিমটম। এছাড়া কি হতে পারে? এছাড়া হতে পারে তার ইউরিন আসলে দ্রুত বাথরুমে যেতে হবে। অনেক সময় ইউরিন আসলে কন্ট্রোল করার ক্ষমতাটাতে সে হারিয়ে ফেলে, রাতের বেলা বেশি বেশি বাথরুম চাপে। তো এই নকচুরিয়া হতে পারে এবং তলপেটে ব্যথা হতে পারে। এবং আমরা জানি যে কোনো ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে এটা দূরে ছড়িয়ে যাওয়ার। যদি সেটা দূরে ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারের সবচেয়ে বড় সমস্যাটা বা টার্গেটটা হচ্ছে বোনস। প্রোস্টেট ক্যান্সার হাড়টিতে ছড়াতে পারে। হাড়ে যখন ছড়িয়ে যায় তখন অনেক সময় কোমরে ব্যথা, পিঠে ব্যথা নিয়ে আসতে পারে। অনেক সময় যদি ফুসফুসে ছড়িয়ে যায়, রোগীরা অনেক সময় কাশি বা কাশির সাথে রক্ত নিয়েও আসতে পারে। কাজে কোনো ছোটোখাটো উপসর্গকেই আসলে বয়স্ক মানুষের ক্ষেত্রে স্পেশালি আসলে মানে ইগনোর করা ঠিক না। যখনই এই ধরনের কোনো একটা উপসর্গ একটা বয়স্ক মানুষের, আমরা বলি যে 50 বছরের পরে যদি আপনার মিনিমাম এই উপসর্গর একটাও আপনার থাকে, আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। আমরা তখন তাকে আমরা তখন তাকে ইনভেস্টিগেশনের আওতায় আনতে পারবো। ইনভেস্টিগেশন করে যদি আমরা দেখি যে না এই সমস্যা আছে, তখন আমরা সেই অনুযায়ী ডায়াগনোসিস যেতে পারবো। আচ্ছা, আপনার কথা প্রসঙ্গে আমরা যেরকমটা জানছিলাম, আসলে বয়স কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টরস কাজ করতে পারে? খুবই সুন্দর প্রশ্ন এটা, যে আমাদের প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কি কি কারণে এটা হতে পারে। প্রথম কথাই হচ্ছে বয়স বলা হচ্ছে যে 50 বছর বয়সের উপরে যখনই হবে তখনই প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা আস্তে আস্তে বাড়তে থাকবে। যেটা আমি আগে বলেছি, 80 বছর বয়সের বেশির অলমোস্ট 80% অটোপসি সিরিজে, ময়নাতদন্তের বিদেশে একটা সিরিজ হয়েছে, সেখানে দেখা গেছে অলমোস্ট 80% প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। কাজে 50 বছর বয়সের বেশি হলে সেটা একটা বড় রিস্ক ফ্যাক্টর। একটা বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে যদি কারো ফ্যামিলিতে প্রোস্টেট ক্যান্সারের হিস্ট্রি থাকে। এখানে একটু বলে রাখি, ফ্যামিলিতে শুধু প্রোস্টেট ক্যান্সারের হিস্ট্রি না, যদি কারো ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে, ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি থাকে ফিমেল পপুলেশনে, তাদের ক্ষেত্রেও ওই ফ্যামিলির পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। কারণ হচ্ছে BRCA1 আর BRCA2 নামে দুটো জিন আছে। এই দুটো জিন মানুষের বডিতে, মানব দেহে টিউমার সাপ্রেসার জিন হিসেবে কাজ করে। মানে যখনই অনিয়ন্ত্রিত কোষ বিভাজিত হওয়া শুরু করে তখন সেটা এই জিনগুলো তাকে থামিয়ে দেয়। কোনো কারণে যদি BRCA1 আর BRCA2 যে এই জিন দুটো ঠিক মতো কাজ করতে না পারে, তখন কিন্তু ওই ফ্যামিলিতে ওই পার্সনের মধ্যে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। স্পেশালি ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার হতে পারে,
প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে মেলানোমা, ওভারিয়ান ক্যান্সার, এগুলো ওই ফ্যামিলিতে বেড়ে যায়। কাজে ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে, তাহলে তার ফার্স্ট ডিগ্রি ফ্যামিলি রিলেটিভ মানে তার বাবা ভাই এদের মধ্যে থাকলে তার আসলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 1.5 থেকে 2 গুণ বেড়ে যায় স্বাভাবিক মানুষের তুলনায়। আচ্ছা। এছাড়া কিছু লাইফস্টাইল মডিফিকেশনের বিষয় আছে, যে কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হয়। আপনি যদি খেয়াল করেন, প্রোস্টেট ক্যান্সার এখন পর্যন্ত ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি হয়, দেন হচ্ছে ইস্টার্ন রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, বিকজ দ্য হাই ফ্যাট কনজাম্পশন। কাজে হাই ফ্যাট কনজাম্পশন বলতে আমরা যদি অতিরিক্ত লাল মাংস, দ্যাট মিন্স গরুর মাংস আর খাসির মাংস, অতিরিক্ত তেলে ভাজা খাবার বা অতিরিক্ত আপনার ক্যালোরিযুক্ত খাবার, সে বাটার, চিজ, এগুলো বেশি করে খাই, আমরা যদি সেডেন্টারি লাইফস্টাইলে থাকি, যে আমাদের কাজকর্ম কম, আমরা ঠিকমতো কায়িক পরিশ্রম কম হচ্ছে, ওভারওয়েট, এগুলো সবই প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, আমাদের এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু জানার আছে, আমরা অনেক কিছু জানবো এবং আমাদের সাথে দর্শকরাও জানবেন। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা কথা বলছিলাম প্রোস্টেট ক্যান্সার ও তার চিকিৎসা নিয়ে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমাদের সাথে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসকও কিন্তু। বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা ফ্যাক্টরসগুলো নিয়ে কথা বলেছি এবং উপসর্গ নিয়েও কথা বলেছি। এবার আসলে জানতে চাচ্ছি যে কোনো রোগ নির্ণয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারে আপনারা কিভাবে ইনভেস্টিগেট করে থাকেন? আচ্ছা, যখনই যে উপসর্গগুলোর কথা আমরা একটু আগে আলোচনা করলাম, যদি কোনো বয়স্ক মানুষ যদি এই উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে আসে, আমরা সিম্পল তাকে আসলে প্রথমে একটা আলট্রাসাউন্ড করতে পারি, আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন করতে পারি। এটা করলে আমরা প্রোস্টেট গ্ল্যান্ডটার ছবি একটা পেয়ে যাব, তার সাইজ পেয়ে যাব, এবং প্রস্রাব করার আগে এবং পরে তার ভলিউমটা, ইউরিনারি ব্লাডের কতটুকু প্রস্রাব জমছে, কোনো স্টোরেজ ডিফিকাল্টিস হচ্ছে কিনা, এটা আমরা টের পেয়ে যাব। এছাড়া আমরা জাস্ট সিম্পল দুটো পরীক্ষা করতে পারি। একটা হচ্ছে মলদ্বার দিয়ে যদি আমরা আঙুল ঢুকাই, আমরা বলি যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, ডিআরই। ডিআরইটা যদি করি, তখন আমরা প্রোস্টেট গ্ল্যান্ডটাকে কিন্তু ফিল করতে পারবো, সেটা কনসিস্টেন্সি, সেটা কি সফট, নরম নাকি হার্ড, শক্ত হয়ে আছে, সেটা আমরা ফিল করতে পারবো। এবং এটা সিম্পল রক্ত পরীক্ষা, সেরাম পিএসএ। এই পিএসএটা সাধারণত প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে বেড়ে যায়। সাধারণত শব্দটা বলার কারণ, যে পিএসএ বাড়লেই যে আমার প্রোস্টেট ক্যান্সার হয়ে গিয়েছে, ব্যাপারটা এতটাও না। যদি আমরা পিএসএ বাড়তি পাই, যদি আমরা আলট্রাসোনোগ্রাম সাজেস্টিভ পাই, ডিআরই সাজেস্টিভ পাই, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এই পেশেন্টের প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অন্যান্য উপসর্গের সাথে মিলাতে হবে। যদি না মিলাই, সেক্ষেত্রে আমরা 2 সপ্তাহ পর আবার আমরা সেরাম পিএসএটা রিপিট করতে পারি। যদি স্টিল আমরা ওটা বেশি পাই, সেই ক্ষেত্রে আমরা একটা এমআরআই করতে পারি, প্রোস্টেট গ্ল্যান্ডের একটা এমআরআই করতে পারি। আমরা এটাকে বলি মাল্টি প্যারামেট্রিক এমআরআই অফ প্রোস্টেট, এমপি এমআরআই। ওই এমআরআইটাই আমাকে বলে দিবে যে প্রোস্টেট গ্ল্যান্ডটার মধ্যে কোনো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে কিনা, এবং সেটা ডানে বামে কতটুকু ছড়িয়েছে, এবং ডানে বামে আশেপাশে কোনো লিম্ফ নোড, কোনো নোডে ছড়িয়েছে কিনা। যদি আমাদের এমপি এমআরআই বলে যে না, এটা সাজেস্টিভ অফ ক্যান্সার অফ প্রোস্টেট, তখন আমরা ওখান থেকে একটা বায়োপসি নিতে হবে ফর কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস। বায়োপসিটা সাধারণত অন্যান্য বডির অন্যান্য জায়গায়, যেটা আমরা সিম্পল একটা কোর বায়োপসি করি, প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে একটা স্পেশাল একটা বায়োপসি করতে হয়। এটার কারণ হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সারটা মাল্টিফোকাল হতে পারে, পুরা গ্ল্যান্ডের বিভিন্ন জায়গাতে ক্যান্সারটা হতে পারে। ফলশ্রুতিতে আমাদের ফর মোর কনফার্মেশন আমরা যেটা করি, যে আমরা ট্রান্সরেক্টাল আলট্রাসোনোগ্রাম গাইডেড বায়োপসি করি। দ্যাট মিনস মলদ্বার দিয়ে ছোট্ট একটা প্রোব ঢুকিয়ে আমরা আলট্রাসোনোগ্রাম করে আমরা ওইখান থেকে 10 থেকে 12টা কোর নিয়ে আসি, ওই মিনিমাম ওইগুলো বায়োপসি করে যদি আমার কনফার্ম হয়ে যায়, তাহলে তো হয়েই গেল যে ক্যান্সার। ডায়াগনোসিসের পরবর্তী ধাপ হচ্ছে, মানে নিশ্চিতকরণ, কনফার্মেটরি ডায়াগনোসিসের পরবর্তী ধাপ হচ্ছে আমরা এটা স্টেজিং করা। এটা কতটুকু ছড়িয়েছে, যেটা আমরা বললাম যে কোনো ক্যান্সার দূরে ছড়াতে পারে, এবং সেটা যেহেতু মেইন ফোকাস হচ্ছে আপনার হাড়, সেক্ষেত্রে আমরা একটা বোন স্ক্যান করতে পারি, অথবা একটা পেট সিটি স্ক্যান করলে মোটামুটি আমরা হোল পিকচারটা পেতে পারি। আচ্ছা, আমরা ট্রিটমেন্ট প্রসিডিওরগুলো নিয়ে আপনার সাথে কথা বলতে যাচ্ছি, কিন্তু তার আগে আমরা ডক্টর শাহরিয়ার আপনার কাছে একটু জানতে চাচ্ছি, উনি যে সব ডায়াগনোসিস প্রসেস
প্রসিডিওরগুলোর কথা বললেন, সেই প্রসিডিওরগুলো বা সেই ডায়াগনস্টিক টুলসগুলো কি আসলে অ্যাভেলেবল কিনা আমাদের দেশে, এবং প্রান্তিক পর্যায়ের যেসব লোকজন আছে তারাও কি এই ফ্যাসিলিটিসগুলো পেতে পারে কিনা? এটা আসলে ইকরাম ভাই ভালো বলতে পারবেন, তবে ঢাকাতে তো খুবই অ্যাভেলেবল, কারণ উনি যে টেস্টগুলোর কথা বলেছেন এগুলো কিন্তু খুবই সহজ কিছু পরীক্ষা, আলট্রাসোনোগ্রাম, এমআরআই, তারপর হচ্ছে আপনার পিএস এর কথা উনি বলেছেন যে রক্ত থেকে পরীক্ষা করলেই পাওয়া যায়। এগুলো খুবই প্রান্তিক লেভেলের টেস্ট। হয়তো এমআরআইটা এখনো, বাট আমি বলবো বাংলাদেশের এখন প্রত্যেকটা বিভাগীয় শহর, ইভেন জেলা শহরগুলোতেও এমআরআই করার ফ্যাসিলিটিস আছে। তো রোগী যদি চায় বাংলাদেশ থেকে কিন্তু এটা করাতে পারে। সো আমি এই জন্যই বলবো, আর ইকরাম ভাই হয়তো এটা আরো একটু ভালো বলতে পারবেন আমার থেকে। আচ্ছা, ঠিক আছে। আমরা এবার হচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিওরে যদি আমরা চলে যেতে চাই, আমরা যেরকমটা আগে যেরকম আমাদের কনসেপশন ছিল, when there is cancer there is no answer, আমরা কি এখন অ্যান্সার খুঁজে পেয়েছি? অবশ্যই অবশ্যই এখন ক্যান্সারে আমি বলবো যে সকল অ্যান্সারই আছে আমাদের কাছে। ইভেন বাংলাদেশেই মোটামুটি ধরনের সকল ধরনের চিকিৎসাই বাংলাদেশে এখন সম্ভব হচ্ছে, এবং সারা বিশ্বে যেসব আধুনিক চিকিৎসা হচ্ছে সেটাও বাংলাদেশে, ইফ নট ফুল 100%, বাট ইয়েস আমরা এটা বাংলাদেশে এখন চিকিৎসা শুরু করেছি। প্রোস্টেট ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে যে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আমরা যেটা একটু আগে বলেছিলাম আমি শুরুতে, যে এটা একটা স্লো গ্রোয়িং টিউমার। এই কারণে প্রোস্টেট ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই যেটা আমি বললাম যে স্টেজিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কোন স্টেজ আছে স্টেজ অনুযায়ী আমরা চিকিৎসাটা নির্ধারণ করি। আপনি জেনে থাকবেন যে যে কোনো ক্যান্সার 4টা স্টেজে আমরা ভাগ করি ব্রডলি, স্টেজ 1, 2, 3, 4, এবং প্রত্যেকটা স্টেজে ডেজিগনেটেড কিছু ট্রিটমেন্ট প্রোটোকল আছে। এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী, যেটা একটু আগে শাহরিয়ার ভাই বলছিলেন যে বাংলাদেশেও আমরা ওই একই গাইডলাইনই ফলো করে আমরা চিকিৎসা দেওয়ার সুযোগ আছে, চেষ্টাও করছি। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট মজার বিষয় হচ্ছে প্রোস্টেট ক্যান্সার লাইফ এক্সপেক্টেন্সি নামে একটা জিনিস আছে, যে আপনার কত বছর বয়সে প্রোস্টেট ক্যান্সারটা ধরা পড়েছে। যদি রোগীর লাইফ এক্সপেক্টেন্সি 10 বছরের বেশি হয়, এটা নির্ভর করে রোগীর স্টেজের উপরে, রোগীর আদার্স কোমরবিডিটিসের উপরে, রোগীর বয়সের উপরে, লোকাল গড় আয়ুর উপরে, অনেক কিছু ফ্যাক্টরস এটার সাথে জড়িত। লাইফ এক্সপেক্টেন্সি যদি 10 বছরের বেশি হয় তখন আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট প্রোটোকলগুলো ফলো করতে চাই, যাতে রোগীকে আমরা যথাসম্ভব যতদিন সম্ভব ইনশাল্লাহ সে বেঁচে থাকবেন। যদি লাইফ এক্সপেক্টেন্সি 10 বছরের কম হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাক্টিভ সার্ভেইলেন্স বা ক্লোজ মনিটরিং, ফলো আপ এগুলো করতে চাই। কারণ যেহেতু আমরা বলছি যে এটা একটা স্লো গ্রোয়িং টিউমার, এমন অনেক সময় হতে পারে এটা এমন ক্ষেত্রে অনেক সময় রোগীকে হয়তোবা খারাপ কোনো উপসর্গ বা খারাপ কোনো দিকে নাও নিতে পারে। একটা কথা আমাদের বইতে বলা আছে যে মোস্ট অফ দ্য পেশেন্টস ফ্রম প্রোস্টেট ক্যান্সার উইল ডাই ফ্রম আদার কজেস। দ্যাট মিনস প্রোস্টেট ক্যান্সারের রোগীরা ক্যান্সার আক্রান্ত হওয়া সত্ত্বেও অন্য কারণে মারা যান বেশি, যেটা অন্যান্য বিভিন্ন মেডিকেল ডিজিজ হতে পারে, কোনো ফ্যাটালিটি হতে পারে। তো যদি চিকিৎসার দিকে আসি, চিকিৎসার ক্ষেত্রে আমাদের এখানে মেইন হচ্ছে এখানে একটা সার্জারির ভূমিকা আছে, এখানে আমাদের কিছু হরমোনাল থেরাপির ভূমিকা আছে, এখানে আমরা বলি অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি, যেহেতু এটা একটা হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার। এখানে রেডিওথেরাপির সুযোগ আছে, এখানে কেমোথেরাপির সুযোগ আছে। তবে হ্যাঁ, অন্যান্য রোগের মতো এখানে কেমোথেরাপি, অন্যান্য রোগে যেরকম কেমোথেরাপির সুযোগটা অনেক বেশি, এখানে কেমোথেরাপির সুযোগটা কিছুটা লিমিটেড। কিছু নির্দিষ্ট জায়গায় আমরা কেমোথেরাপিটা প্র্যাকটিস করি। মেইন ট্রিটমেন্ট হচ্ছে হরমোন থেরাপি, যেটাকে আমরা অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি বলি। মেইন ট্রিটমেন্ট হতে পারে এখানে সার্জারি, মেইন ট্রিটমেন্ট হতে পারে এখানে রেডিওথেরাপি। এখন কোন রোগীর ক্ষেত্রে কোন চিকিৎসা প্রযোজ্য হবে সেটা নির্ভর করবে ওই রোগীর ক্লিনিক্যাল স্টেজ কতটুকু, এবং ওই রোগীর বয়স কতটুকু, ওই রোগীর শারীরিক ফিটনেস কীরকম, আমরা বলি পারফরমেন্স স্ট্যাটাস, এগুলোর উপর নির্ভর করে আমরা সেই চিকিৎসা পদ্ধতি ফলো করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আবারও ফিরে আসছি আপনার কাছে চলে আসছি। আপনার কাছে এবার জানতে চাচ্ছি যে উন্নত আসলে চিকিৎসা কি কি উদ্ভাবিত হয়েছে, বা মেডিসিন কি কি নতুন কি কি মেডিসিন এসেছে? জি, তো আমি একটু পিছন থেকে স্টার্ট করছি। 2019-এ যখন আমরা এসকেএফ অনকোলজিটা স্টাবলিশ করি, আমাদের একটা ডেডিকেটেড মানে আলাদা অনকোলজির প্ল্যান তৈরি করি আমরা। তো ওখান থেকে আমাদের ক্যান্সার মেডিসিনসগুলো বা বিভিন্ন ক্যান্সার চিকিৎসার যে মেডিসিনগুলো ওগুলো তৈরি হয়। তো আমাদের ম্যানেজিং ডিরেক্টর ম্যাডামের একটা কথাই ছিলেন যে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইন অ্যাফোর্ডেবল প্রাইস, মানে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট উইথ অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা বাংলাদেশের পেশেন্টদেরকে দিতে চাই। তো ওই কমিটমেন্ট থেকেই উইদিন 1 ইয়ার আমাদের প্ল্যানটা এস্টাবলিশ হওয়ার 1 বছরের মাঝে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাপ্রুভাল পাই, এবং তার কিছুদিন পরেই আমরা ব্রাজিলিয়ান অ্যানভিসা অ্যাপ্রুভাল পাই। তার মানে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে 27টা দেশে আমরা আমাদের ওষুধগুলো পাঠাতে পারি, এবং ব্রাজিল এবং সাউথ আমেরিকার যে পার্টটা ওখানে কিন্তু আমরা আমাদের ওষুধগুলো পাঠাতে পারছি। তার মানে এটাকে তো ওয়ার্ল্ড ক্লাস মেডিসিন বলাই যায়। তো বাংলাদেশে আপনি যেটা বললেন, আমাকে প্রশ্নটা করেছেন যে মেডিসিনসের কী কী আছে, তো ওয়ার্ল্ড ক্লাস সব মেডিসিন এখন আমি বলবো বাংলাদেশে আছে। আমরা ছাড়া অনেকেই তৈরি করছে।
এছাড়াও আমরা চেষ্টা করি সবসময় নতুন কিছু নিয়ে কাজ করতে। রিসেন্টলি আমরা এই বছরের শুরুতে প্রোস্টেট ক্যান্সারের জন্য, যেহেতু প্রোস্টেট ক্যান্সার নেই আজকের টপিক, দুটো নতুন মেডিসিন বাংলাদেশে প্রথম আমরা লঞ্চ করি, যেটা আমার মনে হয় রোগীদেরকে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে পারছি। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি, যদি বাইরে থেকে ওষুধটা কিনতে হতো হয়তো 50,000 টাকা খরচ হতো, ওইটা হয়তো একজন রোগী এখন 10 থেকে 15,000 টাকায়, মানে 1/3 প্রাইসে কিন্তু সে ওষুধটা পেয়ে যাচ্ছে। তো এই জন্য আমি বলবো যে ওয়ার্ল্ডের সবচাইতে নতুন মলিকিউলসগুলো, নতুন ওষুধগুলো কিন্তু এখন বাংলাদেশে আসছে, চলে আসছে অলরেডি। তো রোগীদের কষ্ট করে বাইরে থেকে যে এটা নিতে হচ্ছে না, বাংলাদেশে বসেই ঘরে বসেই পেয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট ঘরে বসে পেয়ে যাচ্ছে কেন আমি বলছি, বাংলাদেশে আমাদের টোটাল 32টা পেশেন্ট সার্ভিস সেন্টার আছে। তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ডেলিভারি সিস্টেমের মাধ্যমে আমরা উইদিন 1 to 2 আওয়ার্স এই ওষুধগুলো পেশেন্টদের একদম হাতে পৌঁছে দিতে পারি। আর আপনি জানেন যে ক্যান্সার পেশেন্টরা বেশ সংবেদনশীল থাকে, তো এইখানে টাইম ডিমান্ডিং একটা অ্যাপ্রোচ খুব দরকার হয়। এই জন্য যত দ্রুত সম্ভব আমরা ওষুধগুলো কিন্তু আমাদের নিজেদের খরচেই রোগীদের হাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আচ্ছা, তো এটি কিন্তু আসলে দর্শকদের জন্য একটি আসলে সুখবর বলা যেতে পারে জি। যে আসলে রোগীরা এখন ঘরে বসেই আসলে বিশ্বমানের যে ক্যান্সার চিকিৎসা সেটি আসলে সেটি পাচ্ছে। আপনাদের মাধ্যমে হ্যাঁ, আমাদের পাচ্ছে। একটা হটলাইনও আছে, যেখানে যে কোনো রোগী যে কোনো সময় ফোন করে তার যে কোনো সমস্যা তিনি জানতে চাইতে পারেন, কোনো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট যদি তার প্রয়োজন হয় সে ওটা নিতে পারেন। তো এভাবে করে আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি রোগীদেরকে কতটা সাহায্য বা কতটা তাকে এই সময় তার পাশে থাকা যায়। জি, আমরা আশা করছি আপনাদের সেই চেষ্টা অবশ্যই ভবিষ্যতে অব্যাহত থাকবে। ডক্টর ইকরাম, আপনার কাছে চলে যেতে চাচ্ছি এবং আমাদের সময় একদমই শেষ হয়ে এসেছে। অনেক কিছুই আসলে জানার ছিল। এবার একটু জানতে চাচ্ছি যে আমরা যেরকমটা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, কিভাবে আসলে প্রোস্টেট ক্যান্সারকে প্রতিহত করা যেতে পারে? প্রোস্টেট ক্যান্সার প্রিভেনশনের নাম্বার 1 উপায় হচ্ছে সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধির সবচেয়ে বড় সুযোগ হচ্ছে মাস কমিউনিকেশন, এবং আমাদের গ্রামাঞ্চলে এখনও সত্যি কথা বলতে ওয়াইড স্প্রেডভাবে এই সচেতনতাগুলো এখনও নাই। শহরের দিকে এখন অনেকটুকু সচেতন মানুষজন, শিক্ষার আলোক আছে, কিন্তু গ্রামাঞ্চলে দেখা যায় যে এখনও মানুষ অনেক কিছুই, অনেক কুসংস্কারে আচ্ছন্ন, ধর্মীয় বিশ্বাসে আচ্ছন্ন, অনেক ট্রেডিশনাল মেডিসিনের উপর তারা ভরসা করে। কাজেই প্রিভেনশনের সবচেয়ে বড় উপায় হচ্ছে মাস কমিউনিকেশনের মাধ্যমে ওয়াইড স্প্রেড নলেজ ডিস্ট্রিবিউশন। আমাদের সবাইকে জানাতে হবে যে না, ক্যান্সার ইজ কিউরেবল, দেয়ার ইজ অ্যান্সার ফর ক্যান্সার্স, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা ক্যান্সার স্ক্রিনিং প্রজেক্ট আওতায় আনতে পারি, যেটা আমি একটু আগে বলছিলাম। 50 বছর বয়সের বেশি যারা পুরুষ, উপসর্গ থাক বা না থাক, তারা একবার যদি এই শুধুমাত্র ডিআরই আর পিএসএ পরীক্ষাটা করে, যদি সেটা নর্মাল থাকে সেটা 2 থেকে 4 বছর পর পর রিপিট করলেই চলবে। এবং সত্যি কথা, 65 to 70 ইয়ার্সের পর সেই স্ক্রিনিংয়ের আর খুব একটা রোলও নেই। আর যাদের ফ্যামিলিতে, আমি মেইনলি স্পেশাল অ্যাটেনশন দিতে চাই, যাদের ফ্যামিলিতে প্রোস্টেট ক্যান্সারের রোগী আছে, তারা 40 বছর বয়স থেকেই প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং শুরু করতে পারে। আর্লি ডিটেকশন ইজ দ্য অ্যান্সার। আর যত আর্লি ডিটেকশন হবে তত আমরা ভালো চিকিৎসা দিতে পারবো, তত আমরা কিউরেটিভ ম্যানেজমেন্ট করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে জানার আসলে শেষ নেই, অনেক প্রশ্ন ছিল আপনাদের দুজনের কাছেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং এত চমৎকার একটি আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ, এটিএন নিউজকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে জানতে চেষ্টা করেছি এবং আপনাদেরও জানানোর চেষ্টা করেছি, এবং সেই সাথে জানানোর চেষ্টা করেছি বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা কিন্তু আসলেই এখন বাংলাদেশে অ্যাভেলেবল। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি ডক্টর ফাতিহা শাফি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকবেন।